আমি মোটেও আপনার প্রতি আকর্ষিত নই ম্যাম, ভুলটা আপনার। আপনাকে বাইরে পাঠানোর জন্য আমি এত কেন আগ্রহ দেখাচ্ছি তা আমি জানি। কিছু মাস পর আপনিও বাইরে চলে যাচ্ছেন, এর বাইরে অনেক খবরই আমার জানা। হ্যাঁ, এটা আমার জন্য অ্যাডভান্টেজ হতেই পারে। আমার জন্য আপনি যা করেছেন, যা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তবে আমার ভালোবাসা শুধু একজনের জন্য, এর ভাগ আমি কাউকেই দিব না। আমি তো আপনার হৃদয়ের ভাগ চাইতে আসিনি ডাক্তার শেহদাদ। আমি তাকে ঠকাতে পারবো না ডাক্তার সাবিনা। ডাক্তার সাবিনা হকচকিয়ে উঠলেন। এই প্রথম মনে হলো সে তার নাম ধরে ডাকলো। মৃদু হেসে ব্যাগ কাঁধে নিলেন, অতঃপর বলে উঠলেন, আই এম ইমপ্রেসড ডাক্তার শেহদাদ। অতঃপর তিনি বেরিয়ে গেলেন। সরফরাজ শব্দ করে দম ফেলল। তার মনে হয়েছিল ডাক্তার সাবিনাকে সে পুরোপুরি বুঝতে পেরেছে, কিন্তু না, সে এখনো তাকে ঠিক করে বুঝে উঠতে পারেনি। অনিবেশ ভয়ে আছে। কিছুক্ষণ পরপরই চাতক পাখির মতো এদিক চেয়ে দেখে। বারবার মনে হয় আশেপাশে কেউ আছে, অথচ পুরো ঘর শূন্য। ভয়ে কুকড়ে ওঠে সে, আবার গুমড়ে যায়। আচমকা চেঁচিয়ে ওঠে। মনে সন্দেহ জাগে, তার কান্নার আওয়াজ আদৌ কেউ শুনতে পারছে তো? ক্লান্ত দেহ নিমিয়ে যায়। মুখ খুলে শ্বাস নিতে থাকে সে। হঠাৎ দরজা খোলার শব্দ। টের পেয়ে তটস্থ হয়ে যায় অনেক। কেউ আসছে। মাথা তুলে না সে, নিচু হয়ে থাকে। খানিকক্ষণ বাদে কারো পা জোড়া দেখতে পায়। ভয় শিউরে ওঠে সে। শুকনো ঢোক গেলে আগের মতোই নিশ্চুপ থাকে। আচমকা লোকটা হাত দেয় তার বুকের মধ্যে। কিংকর্তব্য বিমূঢ় অর্নিলার সাথে সাথে মুখ তুলে তাকায়। চেঁচানোর আগেই তার মুখ চেপে ধরে লোকটা। তার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করতে যাচ্ছে লোকটা? অশ্রাব্য গালি দিয়ে বলে, চুপ কর শালি, মুখ থেকে আর একটা আওয়াজ বাইর করলে জান নিয়ে নেব। এমন ধমক শুনলে গায়ে কাটা দেয়। লোকটা দৃষ্টি দেখলেই ভয়ে আতকে ওঠে, কিন্তু তাতে অনি একদম দমে যায়নি। দমবে না সে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। গনি মিয়া চেষ্টা করছে অনির মুখ বন্ধ করাতে, পারছে না। শেষমেশ অনি তার হাত কামড় দিয়ে বসে। রাগের সজরে এক চড় মারে। আবারও দরজা খোলার শব্দ। অনি মুচকি হাসে। চরের চোটে ঠোঁট কেটে রক্ত পড়ছে। ওস্তাদ ভিতরে এসে জিজ্ঞেস করে, কি হইছে? দেখেন ওস্তাদ, শালি আমারে কামড় মারছে। তুই এদিকে কি করস? আমি না কইছি এদিকে কেউ আইবি না? কিরে নূর? ওস্তাদ, আমি তো জানি না। গনি একরোষ রাগ নিয়ে আবার অশ্রাব্য গালি দেয়, বলে, ওস্তাদ, এই মাইয়ার একটা ব্যবস্থা এবার আপনারই করতে হইব। কাদের রক্তবর্ণ চোখে গনিকে দেখে একবার অনিকে। নুরুকে হুকুম দেয় ফোনটা আনতে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? কে? কাদের? জি স্যার, গলা স্বর দেখে চিনা গেছেন। কি চাও তুমি কাদের? স্যারের হাতে মনে হয় সময় কম, একেবারে আসল জায়গায় হাত দিছেন। আচ্ছা শুনেন, টাকা লাগবো। কত বলো? বেশি না স্যার, 50 লাখ হইলেই হইব। আপনি স্যার মানুষ, তাই একটু কমাইয়াই চাইছি। আমার মেয়ে? মেয়ে কেমন আছে? ভালো আছে। আমরা হইলাম স্যার ব্যবসায়ী মানুষ, সদায় করি, টাকা পাওয়ার লগে লগে মাইয়া হাতে পাইবেন। আমি মেয়ের সাথে কথা বলতে চাই। কথা কইবেন? হ্যাঁ কন। অনির মুখের সামনে ফোনটা রাখলো। অনি ফোনের দিকে তাকিয়ে দেখে কম্পিত স্বরে বলল, বাবা। মা, মা তুমি ঠিক আছো তো? চিন্তা করো না মা, তোমার বাবা তোমাকে জলদি নিয়ে আসবে। অনি নিরুত্তর। ঠোঁট চেপে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজ আরিফ হাসান পাচ্ছিলেন। কাদের ফোন নিয়ে একটু দূরে গিয়ে বলে, টাকা আইজ লাগবো বিকালে। কোথায় পাঠাবেন পরে ফোন করে জানাবো। এখন রাখি স্যার, আসসালামু আলাইকুম। ফোনটা কেটে দিল। আরিফ হাসান ফোনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে মাথা শান্ত করার চেষ্টা করলেন। মিনিট দুয়েক ভেবে সরফরাজকে কল দিলেন। সরফরাজ ফোন তুলে সমস্তটা শোনার পর বলল, আমি টাকার ব্যবস্থা করেছি, টাকা নিয়ে আমি যাব। এইসব তোমার ভাবতে হবে না। টাকা তোমার অ্যাকাউন্টে ঘন্টাখানেকের পর পৌঁছে যাবে। তুমি বিকালে তৈরি থেকো সরফরাজ। আর হ্যাঁ, সাবধান। ফোন কেটে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। এখন শুধু অনেক সুস্থভাবে ফিরে আসুক, এটাই তার চাওয়া। তার হাতের উপর হাত রাখলেন শাহিনুর বেগম। তার চোখে অশ্রু টলমলো। আরিফ হাসান কোমল কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না, আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আল্লাহ করুক সুস্থ মতো চলে আসে। ওরা যা চায় তুমি দিয়ে দাও। আমার মেয়েটা যেন ঠিক থাকে। গত রাতে স্বপ্নে ওর মাকে দেখেছিলাম, বেচারি কাঁদছিল। কতদিন পর যে দেখলাম মেয়েটাকে। শান্ত হও, বললাম তো ঠিক মতো চলে আসবে, কিচ্ছু হবে না ওর। সিধু, এই সিধু, যা তো ছোট ভাইকে ডেকে নিয়ে আয়। আরাফাতকে? হ্যাঁ,
আরাফাত আর আরাফাতকে ঢাকায় পাঠাবো। ওদের দুইজনের পাশে কারো থাকা দরকার। চলো না আমরা যাই। এখন না, তোমার শরীর অসুস্থ, একটু সুস্থ হও, পরে যাব। সারফারাজ পারবে তো? ওর না কিছু হয়ে যায়, চিন্তা হয় বড্ড। আরিফ হাসান এতক্ষণ চেয়ারে বসা ছিলেন, সেখান থেকে উঠে এসে খাটের কোণায় বসলেন। শাহিনুর বেগম তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সারফারাজ আমার ছেলে, তুমি চিন্তা করো না, ওরা দুজনেই ঠিক থাকবে। আরাফাত দরজায় কারাঘাত করে বলল, বাবা আসবো? বিকাল 4টা বাজে। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে এসে বসলো ফারাজ। টাকার ব্যাগটা গাড়ির পেছনে সিটে রাখলো। গাড়ি স্টার্ট দিল আবারও। ঠিকানা তার চেনা জায়গা নয়, নিশ্চিত নিরিবিলি কোনো জায়গা হবে, কোনো জঙ্গলও হতে পারে। ঢাকা শহরে জঙ্গল আবার কোথায়? ম্যাপ দেখে গাড়ি আগাচ্ছে। দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, অথচ এখনো তার গন্তব্যে পৌঁছানোর কোনো নাম নেই। সারফরাজ এদিক ওদিক তাকাচ্ছে। না, এটা জঙ্গল না, গ্রাম সাইডের মতো খানিকটা সম্পূর্ণ না, তবে আশেপাশের লোকজন খুব কম। এক জায়গায় হঠাৎ দেখলো ভিড়। ও, চায়ের দোকান। এসবে ভিড় ভালোই হয়। বুক তার ধুকবুক করছে। কে জানে অনেক কেমন আছে। ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। আর বোধহয় সামনে যাবে না। সামনে সরু গলি, এখানেই থামাতে হবে। এখানে ল্যাম্পপোস্ট নেই। ইয়া বড় একটা বাঁশের মাথায় আলো জ্বলছে। অনি নিয়ে তারা কোথায় এনে রেখেছে, এসব ভাবতেই গায়ে জ্বালা দিচ্ছে। টাকার ব্যাগ নিয়ে গাড়ি ছেড়ে নামলো। হঠাৎ আকাশে আলোর ঝলকানি। সেকেন্ড পরেই শব্দ, বিদ্যুৎ চমকানোর শব্দ। খোলা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে সারফরাজ নিজেও চমকে গেল। এই দৃশ্য মানিকগঞ্জে সচরাচর দেখা যায়। দীর্ঘ নিঃশ্বাস ফেললো সে। পরক্ষণেই ফোনটা বেজে উঠল। হ্যালো। বাবজান, টাকা আনছো? হ্যাঁ, সাথেই আছে। কোথায় আসবো? আসো কই? রাস্তার মোড়ে আছে। একটু আগেই একটা দোকান পড়েছি। হ্যাঁ জানি জানি, তোমার পিছনে আমাকে লোক রাখাই আছে। বেশি চালাকি করো না, শোনো। হুম। সামনে হাঁটতে থাও, যতক্ষণ না সামনে আর একটা রাস্তা এবো ততক্ষণ। এরপর রাস্তায় বাম দিকে দেখা 10 পা হাঁটবা, সেইখানে একটা তাল গাছ আছে। টাকার ব্যাগ ওদিকে রাখবা। কি? আর অনি? অনি কোথায়? আরে সবুর করো, যেখানে যাইয়া আমারে ফোন দিও, আমি কইয়া দিমু। আপনি নতুন কোনো চালাকি করছেন? বিকট হাসির শব্দ। ওপাশ থেকে স্পষ্ট হাসির শব্দ শোনা যাচ্ছে। সারফরাজ কপাল কুঁচকে ফেলল। ধপ করে ফোনটা কেটে গেল। তার মন বলছে অনেক কিছু হয়নি, সে ঠিক আছে, তাকে ঠিক থাকতেই হবে। সারফরাজ হাঁটতে শুরু করলো। তার মনে হচ্ছে সে একাই হাঁটছে, কিন্তু লোকটা বলল একজন নাকি পেছনে আছে। সত্যি বোধহয় আছে, তারা কতজন জানা হলো না, জানবার দরকারও নেই। কথা মতো সারফরাজ এসে দাঁড়ালো তাল গাছের সামনে। তার ব্যাগ এখনো নিচে রাখেনি। এদিক ওদিক মুখ করে রাস্তার দুদিক দেখছে। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আশপাশ বোধহয় ফসলের মাঠ ছাড়া আর কিছু নেই। মেঘ ডাকছে, বৃষ্টি আসবে বলে দিচ্ছে। ব্যাগটা রেখে ফোন করলো সে। ওপাশ থেকে ঘর করে বলল, সেখান থেকে বায়ে মোড় নিছো, সেখান থেকে ডানে মোড় নিয়ে গুইনা গুইনা 17 পা হাঁটো। ছোট ছোট পা ফেলো না, আমাকে পা বড় কিনা দেখবা, তোমার বউ ওখানেই আছে। বাকি কথাটুকু শোনা হলো না। সারফরাজ ছুটতে লাগলো। রাস্তার মোড়ে এসে থেমে গেল। ভীষণ উত্তেজনা নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। 17 পা আসার পর থেমে গেল সে। এখানে কিছু একটা দোকান মনে হচ্ছে, তবে দোকান বন্ধ। ফোনের আলো জ্বালিয়ে ফিরে তাকালো, কাউকে দেখা যাচ্ছে না। উম্মাদ হয়ে ডাকতে লাগলো সারফরাজ। অনি, এই অনি, অনি। কোনো সারা শব্দ নেই। কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল সে। বৃষ্টি শুরু হচ্ছে। সারফরাজ আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে। আচমকা মনে ঠেকল কানে ভ্রমের বাজনা। ফোনটা তুলে ধরে বিস্ময় দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। গায়ে চাদর জড়ানো কেউ, মুখ আড়াল করা। অস্পষ্ট কণ্ঠে সারফরাজ বলে উঠল, অনি। মুখের কাপড় সরে গেল। ঝনঝনি উঠল সারফরাজের শরীর। স্তব্ধ চেয়ে রইল শুধু। অনিলা ছুটে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো তৎক্ষণাৎ। সারফরাজের আঁকড়ে ধরল তাকে। অনিলা কাঁদতে কাঁদতে বলছে, ফারাজ ভাই, ফারাজ ভাই আপনি এসেছেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আর কখনো আপনাকে দেখতে পাবো না। ওরা খুব খারাপ লোক ফারাজ ভাই, আমায় খুব কষ্ট দিয়েছে। আমি খুব ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। ওরা একটুও ভালো না, আমি খুব ভয় পেয়েছি। এই কথাটুকু বারবার বলে কাঁদতে লাগলো অনি। সারফরাজ নিশ্চুপ হয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখের অশ্রু বৃষ্টির সাথে মিশে গেছে। অর্নিলা যে কেঁদেই যাচ্ছে। তার কষ্ট দেখে সারফরাজের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে।
সমকষ্ট সেজে পাচ্ছে। গাড়ি করে বাড়ি ফিরছে দুজন। বৃষ্টি এখনো পড়ছে। অর্নিলা দু হাতে ফারাজকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ছে। বহুদিন পর আজ যেন সে শান্তির ঘুম ঘুমাবে। সারফরাজ একটু বাদে বাদে তার মুখখানি দেখছে, মৃদু হেসে তাকে আগলে নিচ্ছে। বাড়ি ফিরল মাঝরাতে। আরাফাত আর ফরাত আগে থেকেই সেখানে ছিল। আরাফাত অর্নিলাকে দেখে মাত্রই কেঁদে ফেলল। অর্নিলার পিঠ চাপড়ে বলল, ছি ছি, এত বড় ছেলে হয়ে কাঁদছিস তুই? ফরহাদ দাঁত পাটি বের করে হেসে বলল, হ্যাঁ যাক, আমায় কাঁদিয়ে ফেলি সেই অনেক। যা এবার ফ্রেশ হয়ে নে, তোকে অনেক ক্লান্ত মনে হচ্ছে। সারফরাজ অনেকে খাইয়ে দিচ্ছে আর অনি ভিডিও কলে মা বাবার সাথে কথা বলছে। মা প্রায় কেঁদে ফেললেন। অনি গলা ফাটিয়ে হেসে বলল, আরে কাদার কি হলো, দেখো তোমার মেয়ে অনেক সাহসী, ওরা কিছু করতে পারেনি। আরিফ হাসান কান্না মিশ্রিত কণ্ঠে বললেন। হ্যাঁ, আমার মেয়ে খুব সাহসী। সারফরাজ ঘরের দরজা বন্ধ করল। অর্নিলা দাঁড়িয়ে থেকে তার ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছে। এই মেয়েটা কখনো চুপ থাকে না। ফার্স্ট এড বক্স নিয়ে সারফরাজ তাকে ধরে বিছানায় বসালো। ঠোঁট কাটা দাগ আর আছে। সে হেসে মাথা দুলিয়ে না করল, বলল, একটা মাত্র চড় খেয়েছি। মুহূর্তের মধ্যে অগ্নিশিখার মতো জ্বলে উঠল সারফরাজ। রক্ত প্রবাহ যেন মাঠটা ছাড়িয়ে দেয়। কোমল হাতে স্পর্শ করল ঠোঁট জোড়া। অর্নিলা তার হাতের তালুতে গালটা বাড়িয়ে রাখল। সারফরাজ তাকে কাছে টেনে কপাল চুমু খেলো, হাতে চুমু খেলো। অতঃপর হাত দুটো ওষুধ দিয়ে বলল, খেয়ে নাও। এই যে, এটাই ভালো লাগলো না, এর চেয়ে ভালো আরো দুটো চুমুখান আমায়, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এটা তোমার জন্য বেশি দরকার। অনেক ক্লান্ত লাগছে তোমায়। বক বক না করে খেয়ে ফেলো। ইস ফরাজ ভাই, আমায় হারিয়ে ফেলেও আপনার শিক্ষা হয়নি, এখনো এভাবে বলছেন? যান, দেখবেন হারিয়ে যাব। এবার তো খুঁজে পেয়েছেন, এরপর আর খুঁজেও পাবেন না। নিবিড় নয়নে সারফরাজ চেয়ে রইল অনির দিকে। অনি এখনো হাসছে। খুব মজার কথা বলছে সে। আচমকা সারফরাজ তাকে কাছে টেনে জড়িয়ে ধরে নিল, বলে উঠল, না, এরপর আর না, কখনো না। আমি তোকে আর কখনো হারাতে দিব না অনি। এই তো ভদ্র ছেলের মতো কথা। দেখি এখন একটা চুমু খান তো আমায়। বলেই ঠোঁট বাড়িয়ে দিল সে। সারফরাজ শব্দ করে হেসে উঠল। অর্নিলা যতই দেখাক সে পুরোপুরি ঠিক আছে, সবার সামনে হাসছে বলে মনের ক্ষত এত দ্রুত ঠিক হয়ে গেছে এমন কিছুই না। এখনো সেই ভয়ঙ্কর অতীত ভুলতে পারেনি। রোজ রাতে ভয়ে কাঁপড়াতে থাকে সে। ঘুমের মধ্যে কথা বলতে থাকে। সারফরাজের শার্ট খামচে ধরে গোঙানির মতো আওয়াজ করে, যেন স্বপ্নের মধ্যে কেউ তাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, যন্ত্রণায় কাতরায়। তখন একমাত্র সারফরাজ তাকে নিজের আগলে নেয়। অর্নিলার অজান্তে সারফরাজ সবসময় তার পাশে থাকতে চায়। পাশে থেকেছে বই কি। তিক্ত সে অতীতের সবটুকু ভুলিয়ে দিতে চায় সে। জীবনটাকে আবারও গুছিয়ে নিতে চায়। সেই চঞ্চল অগছলো ছটফট করা অনেকে চায় সে, শুধু অনেকেই। অনেকে উদ্ধারের দুদিনের পরের ঘটনা। আরাফাত আর ফরহাদ আজ বাইরে থেকে কাচ্চি আনিয়েছে। সারফরাজ নিয়ে এসেছে আইসক্রিম। অর্নিলা এক হাতে কাচ্চির প্লেট, অন্য হাতে আইসক্রিম খেতে খেতে বসার ঘরে ঢুকলো। সারফরাজের কাছে প্লেট দিয়ে টিভির দিকে ফিরল। খবরের চ্যানেল চলছে। সাংবাদিক উপস্থাপন করছে। লোমকষ্ট এর কাহিনীর সাক্ষী হলো মধুপুর গ্রামের লোকজন। অজ্ঞাত তিন লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্তম্ভিত গ্রামবাসী। আরো আশ্চর্যজনক কথা হচ্ছে, মৃত্যু তিন লোকের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেক অনেক টাকা। পুলিশ সমস্ত কিছু তাদের হেফাজতে নিয়েছে। অজ্ঞাত লোকেদের পরিচয় এখন জানা যায়নি। গ্রামবাসীও তাদের চিনে না। পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করে দিয়েছে। এরপর কি হলো জানতে আমাদের সাথে থাকুন। আমি হচ্ছি শাইলা, সরাসরি বলছি মধুপুর গ্রাম থেকে, নিউজ 24। খবরের চ্যানেলের দিকে কারো নজর নেই। আরাফাত রিমোট খুঁজে চ্যানেল বদলাতে গেল। আইসক্রিম হাত থেকে মেঝেতে পড়ে গেল। সারফরাজ, আরাফাত, ফরহাদ তিনজনই অনেকে দেখছে। অনেকে আতঙ্কিত মনে হচ্ছে। ধপ করে সোফায় সে বসে পড়ল। সারফরাজ ছুটে গেল তার কাছে। ফরহাদ শুধালো, কি হয়েছে অনি, কি হয়েছে? আরাফাত শুধালো, কি হয়েছে বুড়ি? খারাপ লাগছে তোর? কি হলো আবার? অনেক শুকনো ঢোক গিলল। জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে হাত তুলে সামনের দিকে তাক বলল। অস্ফুট স্বরে বলল, ওরা মারা গেছে। হতভম্ব হয়ে তিনজনে ফিরল
ছোট ছোট চোখ করে সারফরাজ ফিরে চাইল। এরাই তবে তারা যারা অনেকে কিডন্যাপ করেছিল। অনি সারফরাজের বুকের উপর শুয়ে আছে। আতশোয়া সারফরাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অনেক কি হয়েছে তোর? ভীষণ ভয় লাগছে ফারাজ ভাই। কেন ভয় করছে কেন? ওরা মারা গেল। কিভাবে মারা গেল? কি আশ্চর্যজনক মৃত্যু তাদের। এতে তুই কেন ভয় পাবি? তোর কিছু কি হয়েছে? জানি না ফারাজ ভাই, আমি কেবল জানি আমার খুব ভয় হচ্ছে। ভয়ে চোখ জোড়া বন্ধ করে নিল অর্নিলা। রাত তখন বেশ গভীর। খাটের কোনো ল্যাম্পশেডের আলোখানি জ্বলছে। সারফরাজ নিশ্চুপ হয়ে গেল। অনির দিকে ফিরে ভাবতে লাগলো। মৃদু স্বরে হেসে বলল, ঘুমিয়ে পড়নি, এখন আর ভয়ের কোনো কারণ নেই। তারা বেঁচে নেই, আর কেউ তোকে ভয় দেখাতে পারবে না। অনি মাথা তুলে এদিকে ফিরে চাইল। সারফরাজ মৃদু হেসে চুলগুলো কানে গুজে দিল। এই যে এতখানি ভালোবাসা, উন্মাদনা, এসব কি অনি টের পাচ্ছে? তার চোখের পাতা কেমন অদ্ভুতভাবে নড়ছে। টের না পাওয়াই ভালো। অনি ভয় পেয়ে যাবে। তার এই ভদ্র, সহজ, সরল ফারাজ ভাই তার কাছে শ্রেষ্ঠ। সে কি আর জানে ফারাজ ভাই তার জন্য কি কি করতে পারে? না জানাই ভালো। সুস্থ মানুষের কাছে এসব অসুস্থতা বলে প্রমাণ পায়, কিন্তু সে তো অসুস্থ নয়, শুধু সহ্য হয় না। তার অনেকে কেউ কিছু বললে তার সহ্য হয় না, এমন তো আগে ছিল না। অনির ভালোবাসা তাকে উন্মাদ করে ছেড়েছে। অনি, অনি, আমি তোকে বলছি, আমার ভালোবাসা হচ্ছে চৈত্রের মতো। তার মতোই ভয়ঙ্কর চারদিক। সবাই তৃষ্ণার্ত হয়ে রয় চৈত্রের রোদে। আমার ভালোবাসা মুক্তি পায় সে রোদে। ঝলসানো সেই রোদের তাপে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ভালোবাসা পুড়ে হয় আরো পবিত্র। সেই ভালোবাসার উন্মাদনা ছড়িয়ে যায় সমস্ত শরীরে। আমি যে ভালোবাসি, ভয়ঙ্কর ভাবে ভালোবাসতে জানি অনি। কিছু বললেন? হ্যাঁ, কি বললাম কিছু বললেন? মনে হলো আপনি আমায় ডাকলেন। না তো, এমন কিছু না। এমন করে কেন চেয়ে থাকেন? কেন, তোর ভয় হয়? অর্নিলা মুখ টিপে হাসে, গলা জড়িয়ে ধরে বলে, না তা কেন, বরং আপনার কাছে আসতে ইচ্ছে করে। জানেন, এতদিন তারা আমার স্বপ্নে এসে ভয় দেখাতো, এখন আর আসবে না বলুন? একদম আসবে না, আমি আসতে দিব। অনেক শব্দ করে হাসে। সেই হাসির স্বরে তার হৃদয় ছুঁয়ে যায়। হৃদয়ের স্পন্দন চলে নিম্ন গতিতে। এ যেন মরে গিয়েও সুখের দেখা মেলে। পরদিন 4 জন মিলে জড়ো হলো নিকুঞ্জ নিবাসে। আরিফ হাসান অর্নিলাকে সচেকে দেখে শান্তি পেলেন। শাহিনুর বেগমের চোখ জোড়ালো। ছোট ফুপুর কবিরাজিতে ভয়াবহ বিশ্বাস। হিসাব তাবি জানিয়ে অর্নিলাকে পড়িয়ে দিচ্ছে। বড় ফুপু গালমন্দ করে বলছে, ধুর ধুর, ছাড় তো, এসব কোনো কাজ হলো? এসবে কোনো কাজ হয়? টাকা নষ্ট সব। না গো আপা, এই ধরনের বড় এখন কবিরাজ ঢাকা শহর থেকে আনাইছি। কেন রে, এখানে কি কম পড়ছে নাকি? ব্যাককল একটা। ছোট ফুপু মুখ ভার করে ফেললেন। কিছুক্ষণের মধ্যেই তার চোখেতে অশ্রু টলমল। এই রে, কেঁদেই না ফেলে। সবার সামনে এভাবে না বললেও পারত ফুফু। বড় ফুফু মুখ ভেঙচি কাটলেন। ফরাত মুখ টিপে হাসছে। অর্নিলা চোখ বড় বড় করে না করছে। এই হাসির স্বর ফুফুর কানে গেলেই এখন সর্বনাশ ঘটবে। তিনি কেঁদেই ছাড়বেন। বড় ফুফুও কম না। তার সামনে বসিয়ে দোয়া দরুদ পড়ে মাথায় ফু দিয়ে চলছেন। অর্নিলার বেশ মজা লাগছে। মায়ের অভাব মাঝে মাঝে হলেও এই ফুফুদের জোরে তার পুষিয়ে নেওয়া যায়। অর্নিলা খুব ভাব করে ফুফুর গলা জড়িয়ে ধরল। ফুফু ছ্যাত করে উঠল, এ কি করিস? ফুফু, ও ফুফু, আমায় খুব ভালোবাসো না তুমি? দেখ দেখ, দামরা সেরির কাহিনী দেখ, কেমনে গলা জড়িয়ে ধরে, দেখি স্যার দম বন্ধ হইয়া আসে। এমন করো কেন ফুফু? তোমাকে ওইখানে তো গালে চুম্মাও দেয়। যাও, আমি একটা চুম্মা দিই। এই সর, আমার লগে একদম এমন চেষ্টামি করবি না কইলাম। চুম্মা চাটি করা লাগবে না, সর এখান থেকে। সোহাগ যা করস তোর জামাইয়ের লগে কর। অর্নিলাও বড় মুখ করে বলে ফেলল, তা তো করি। বড় ফুফু পিঠে চড় মেরে বললেন, ছি, শরম লজ্জা কিচ্ছু নাই, বেত্তমিস। অর্নিলা হেসে উঠল। ফরহাদ এবার হো হো করে হাসা শুরু করলো। শাহিনুর বেগম চা নিয়ে হাজির হলেন। সোফায় বসে বললেন, নিয়াজ কেমন আছে আপা? ভাইজানের খবর কি? সে আর কি, ভালোই আছে। ছেলের শোক এখনো ভুলতে পারেনি। পারবো কেমনে, 2টা মাত্র ছেলে। ছোট ছেলেটার
এই হাল দেখলে আমারও কষ্ট লাগে। কি যে হইব ভবিষ্যতে। সরফরাজ ঘরে ঢুকতেই কথাগুলো কানে গেল। ছোট ফুফু দাঁড়িয়ে ধপ করে বললেন, এর চেয়ে ভালো হইতো মইরা গেলে। বাচ্চা থাকাই এখন বড় কষ্ট। এমন পঙ্গু হইয়া থাকা যায়? বড় ফুফু ধমকের স্বরে বললেন, চুপ কর, আমরা এখনো মইরা যাই নাই। দিন শেষে ও আমার ভাইপোত, আমি ছেড়ে দিই কেমনে? তুই পারবি ছাড়তে? তা পারমু না, কিন্তু আপা তুমি আর যাই কও, নিয়াজ পুরা ভাইয়ার মতন হইছে। দেখো বাপের পাপ এখন পোলার নিচে, বিয়াটা ভাঙছে। বড় ফুফু মুখ সরিয়ে নিলেন। আর ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে। প্রসঙ্গ বদলিয়ে বললেন, ভাবি ভাইজান আইছিল একবারও? না আপা, ফোন করে তো সবটাই বলেছিল তিনি। এরপর অনিকে পাবার পরেও তা জানিয়েছে, এই তো। এরপর আর ফোন দেয়নি। ছেলেকে নিয়েই তো আছে মহা ঝামেলায়, কিভাবে আর ফোন দিবে বলো? আমার সাথেও কথা হয়েছিল। যাক, অনি সুস্থ মতো চলে এসেছে। বাড়িতে একটা মিলাদ পড়ালে কেমন হয়? ভালোই হয়। আমিও ভাবছিলাম এই এলাকার এতিমখানা থেকে কিছু বাচ্চাদের আনিয়ে খাইয়ে দিতাম। হ্যাঁ দেও। কথাবার্তা শুনে অর্নিলা একগাল হাসে। বাড়িতে কোনো অনুষ্ঠান মানে সবাই আসবে। হ্যাঁ, তার দারুণ লাগছে এসব শুনে। মামা মামি এসেছে, সাথে শ্রেয়মী, রুদমিলা আর তার বর আশিকও এসেছে। রুদমিলার একটু স্বাস্থ্য হয়েছে। ইরা আপু এসেছে, নাজিয়া এসেছে। সে কেমন ভয়ে ভয়ে আছে। বিয়েটা ভেঙেছে, কিন্তু তার আর ফরাতের বিয়ের কথা এখনো কেউ জানে না। বাবা জানতে পারলে আর রক্ষে থাকবে না। তখন চোখের বসে বিয়ে করে এখন পস্তাতে হচ্ছে। এছাড়া আরো একজন এসেছে, আনিতা। আনিতা হচ্ছে বড় ফুফুর মেয়ে। বাড়ির বড়রা রান্নাঘরে কাজ করছে। বিশাল আয়োজন। অনিলা চোখের পাতা ফেলে ফেলে রুদমিলাকে দেখছে। ইরা আপু জিজ্ঞেস করলো, কি দেখছিস? রুদমিলার স্বাস্থ্য হয়েছে তাই না? বলো। শুধুই কি স্বাস্থ্য? মানে? চকচক করে উঠল অর্নিলা চোখ। ইরা আপু হেসে উঠল। রুদমিলাও মিনমিনিয়ে হাসছে। শ্রমী এসে অর্নিলার গাল টিপে বলল, তুমি ফুপু হতে চলেছ। কি? বিয়েই তো হলো এই কমাস, মানে? হাত দিয়ে গুনতে শুরু করলো। ইরা আপু থামিয়ে দিয়ে বলল, থাম, ও তো ফারাজ ভাইয়ের মতো না, ঠিক আছে? কিছুদিন পর দেখবি ও কোলে বাচ্চা নিয়ে ঘুরছে, আর তখনও সারফারাজ তোকেই কোলে নিয়ে ঘুরবে। অট্টহাসিতে মেতে উঠল তারা। অর্নিলা অভিমানী স্বরে বলল, আপা তো আর কি, তুই এখনো পিচ্ছি, আর তোর বর তোকে সামলাচ্ছে। তা না হলে এখনো একটা বাত নিচ্ছিস না কেন? মগা কোথাকার। মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো। যাও, কথা নাই তোমার সাথে। ধপধপ করে পা ফেলে বেরিয়ে গেল অর্নিলা। বাড়ির দ্বিতীয় তলা প্রায় খালি, সবাই নিচতলায়। বাচ্চারাও সেখানে। যাবার সময় কারো ফিস ফিস কথাবার্তায় থেমে গেল সে। এদিক ওদিক ফিরে তাকালো। আওয়াজ আসছে কোথা দিয়ে। এক দরজার পাশে কান পাতল। ভেতর থেকে কারো যেন কথা বলছে মনে হচ্ছে। ফরাদ ভাই না? সাথে কে? কোন মেয়ে? নাজিয়া? মনোযোগ দিয়ে কথাবার্তা শোনার চেষ্টা করছে অর্নিলা। নাজিয়া আতঙ্কিত কণ্ঠে বলল, হাত ছাড়ো, আমি আর নিতে পারছি না। নিতে পারছো না মানে? কি হয়েছে? কি হয়েছে বলছো? তুমি কেন বুঝছো না ফারহাদ? এরপর আমাদের বাচ্চা হয়ে গেলে আমি কি করব? বাচ্চা? আস্তাগফিরুল্লাহ, আমি তোমার সাথে এমন কি করব যাতে বাচ্চা হয়ে যাবে? কি বলছো এসব? তুমি জানো না কিছু? আমি শুনেছি অনেক, এমন গোপনে বিয়ে করা, এরপর বাচ্চা, এরপর আবার ছেলে মেয়েকে স্বীকৃতি না দেওয়া। তুমি আমায় তেমন ভাবছো নাজিয়া? নাজিয়া থতমতো খেয়ে গেল। অস্ফুট স্বরে বলল, না মানে? ফরাদ তার হাত দুটো ধরে বলল, আমায় বিশ্বাস করো তুমি, আমি তোমার সাথে এমন কিছুই করব না, আর করার প্রশ্নই নেই। সারফারাজ জানে বিয়ের কথাটা, তার সাথে মামাও জানে। কি? আঙ্কেলও জানে বিয়ের কথা? হ্যাঁ, তিনি তো তোমার বিয়েটা ভেঙে দিল। তুমি নিশ্চিত থাকো, আমি তোমায় ঠকাবো না, আর এমন কিছু করব না যাতে তোমার, সে যাই হোক, আমি তোমায় এখন শুধু চুমু খাবো। দেখি এদিকে আসো। একদম না, ছাড়ো বলছি। আরে একটা চুমুই তো, এতে বাচ্চা হয় না কারো। শুনো না।
না বললাম তো। নাজিয়া, নাজিয়া শোনো। এর মধ্যে ফট করে দরজা খুলে গেল। ফরাত আর নাজিয়া হতভম্ব হয়ে পিছন ফিরল। দরজার ফাঁক দিয়ে একটা মাথা বেরিয়ে এলো, অর্নিলার মাথা। সে দুজনের দিকে ফিরে বলল, তোমরা বিয়েও করে ফেলেছো? দুজন দুজনের দিকে চেয়ে রইল। ফরহাদ মাথা দুলালো। অর্নিলা নিজেও মাথা দুলিয়ে বলল, ও কংগ্রাচুলেশন। কবে করলে? তোর কিডন্যাপ হবার একদিন আগে। একদিন আগে? কিন্তু এত তাড়াতাড়ি কেন বাচ্চার কথা বলছো? নাজিয়া দ্রুত মাথা নেড়ে বলল, না না, কোনো বাচ্চা নেই। অর্নিলা চোখ মুখ কুচকে নাই, মাথায় বাড়ি মেরে বলল, দেখ, সবার বাচ্চা হয়ে যাচ্ছে, শুধু আমার আর ফারাজ ভাইয়ের কোনো বাচ্চা হচ্ছে না। ফারাজ ভাই কোথায়? ফারাজ ভাই! চেঁচিয়ে উঠে সামনে হাঁটা ধরল। নাজিয়া ফট করে সে দরজা বন্ধ করে বলল, ও কাউকে বলবে না তো? একদম না। বলেই হাত ধরে হেসকা টান মারল ফরহাদ। অর্নিলা হনহন করে হাঁটতে হাঁটতে ছাদে এসে পৌঁছালো। ফারাজ ভাইয়ের খোঁজ তো পেল না, কিন্তু অন্য আরেকজনের খোঁজ ঠিকই পেল। ছাদে এক নজর ফিরে চলে যাবে অমনি নজর এলো আরাফাতকে। আরাফাত ছাদে, কার সাথে? চোখ বুলিয়ে দেখলো পাশে এক মেয়েও আছে। এটা আবার কে? আরাফাতকে কোন মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে একটু যেন অবাকই হলো। সচরাচর তো আর দেখা মিলে না, কিন্তু দুজন এখানে একা, নির্ঘাত কোনো চক্কর আছে। তৎক্ষণাৎ লুকিয়ে পড়ল সে। ব্যাপারটা ঘেটে দেখা দরকার। দেখে তো মনে হচ্ছে আরাফাত মেয়েটিকে শাসাচ্ছে। হুহু লক্ষণ ভালো মেলছে না। 2-1 সেকেন্ড পরেই মেয়েটার গালে চড়ও পড়ল। অর্নিলা চোখ বন্ধ করে মুখে হাত দিল। সত্যি সত্যি আরাফাত মেয়েটিকে চড় মারলো? বিশ্বাস হচ্ছে না। ফারাজ ভাই আজ অবধি তার গায়ে হাত তোলেনি, আর এখানে আরাফাত তো 2 পা এগিয়ে। আপন ভাই হলে কি হবে, দুজন 2 মেরুর। তাই বলে মেয়েটাকে এভাবে মারবে? আরাফাত হনহন করে এদিকে আসছে। অর্নিলা দ্রুত নিচে নেমে পড়ল। হিসাব কষছে, মিলছে না। এখানে তার অজান্তে অনেক কিছুই চলছে। এখানে কেউ প্রেম করে বিয়ে ফেলেছে, আর একদিকে আরেকজন মেয়েকে চড় মারছে। বাহ, চারদিকে দেখি প্রেমের মৌসুম। এরপর আবার কেউ বাচ্চার মাও হয়ে যাচ্ছে। সে তো দেখি ধরাছোঁয়ার বাইরে। ওই তো ওখানে ফারাজ ভাই। ছুটে গিয়ে তার বাহু আঁকড়ে ধরল। ফারাজ চোখ দিয়ে ইশারা দিচ্ছে। কি হলো আবার? চারদিক ঘুরে দেখলো সবাই গোল হয়ে বসে আছে। বৈঠক বসেছে মনে হচ্ছে। বড় ফুপু হেসে বলছে, ছেলে আপনাদের এখানকার, ভাবলাম দেখা দেখির কাজটা এখানে শেষ হোক, শুভ কাজে দেরি কি। আপনারাও ছেলে দেখে বললেন, ছেলে কেমন? আরিফ হাসান হেসে বললেন, বেশ তো। আপনার মেয়ে আমার মেয়ে কি বেআইন? আপনি যা বলবেন তাই। মেয়ের পাকা দেখা এখানেই হবে, আপনি খালি ছেলেদের আসতে বলুন। অর্নিলা এদিক ওদিক ফিরে শুধালো, ছেলে আসবে? কাকে দেখতে? কাকে আবার? আনিতাকে দেখতে। আনিতা? থতমত খেয়ে গেল অর্নিলা। এরই মধ্যে আরো হনহন করে নিচে এসে দাঁড়ালো। পেছন ফিরে দেখলো দূরে আনিতা দাঁড়ানো। চরের কারণ এখন বোঝা যাচ্ছে। ফারাজ ভাইয়ের হাত টেনে ধরে কানে কানে বলল, এই শুনুন। কি? ঘরে চলুন, কথা আছে। কি কথা? কি হয়েছে এখন আবার? চলুন না। টেনে হিসড়ে ফারাজকে ঘরে নিয়ে গেল অর্নিলা। দরজা বন্ধ করে ফারাজের হাত চেপে বলল, জানেন কি হয়েছে? কি? আরাফাত প্রেম করছে। হ্যাঁ, কি বললে? হ্যাঁ সত্যি, ওই আনিতার সাথে। আনিতাকে দেখতে ছেলে আসবে না, মনে হচ্ছে ওদের মাঝে ঝামেলা হচ্ছে। তুমি এসব জানলে কিভাবে? ওই আমি ছাদে দেখলাম দুজনকে। আপনি প্লিজ কিছু করুন। কি করব? কি করব মানে, ছেলেটার প্রেম ভেঙে যাচ্ছে, বড় ভাই হিসেবে কিছু একটা তো করুন। ফারাজ মুখ ভেঙচি কাটলো। আর কিছু? এখন ছোট ভাইয়ের প্রেম সামলাতে হবে কে? দেখি বলে বেরিয়ে গেল। ফারাজ বেরিয়ে যাবার পর বাচ্চার কথা মনে পড়লো। কপাল চাপড়ালো। ইস, সময় থাকতে কেন যে কিছু মনে থাকে না তার। ছেলেরা আজ আসবে। সকাল থেকে গৃহিণীরা তোড়জোড় শুরু করে দিয়েছে। দুপুর থেকে পিঠে বানানো। ছেলে তো দেখতে আসবে শুধু, তবুও যেন এলাহি কাণ্ড। অর্নিলা শ্রেয়মী নিজ হাতে আনিতাকে সাজিয়ে দিয়েছে। তার বাদামি রঙের শাড়িটা আবারও পরিপাটি করে দিচ্ছে। বেচারির মুখ শুকনো। শ্রেয়মী নিচু হয়ে শাড়ির কুচিগুলো ঠিক করে দিচ্ছে। পর্দার আড়ালে দরজার ওপাশে কারো ছায়া যেন পড়ল। অর্নিলা উকি মেরে চাইল, হেসে বলল, আরে আরাফাত, আয় দেখ দেখ আনিতাকে কেমন লাগছে বলতো, ছেলেপক্ষ পছন্দ করবে কিনা। আরাফাত তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে চল শক্ত করল। ধারালো কণ্ঠে বলল, সে তোমরা জানো, আমি কি জানি।
বলার পর আবারও হনহন করে চলে গেল। শ্রেয়মী উঠে দাঁড়িয়ে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, ওর আবার কি হলো? কে জানি। বলে ফিরল আনিতার দিকে। বেচারির চোখ দুটো ছলছল করছে। আহা কি প্রেম! ছেলেপক্ষ আসবে আসবে করে বিকেল পেরিয়ে সন্ধ্যা পার হয়ে গেল, অথচ ছেলেপক্ষের কোনো নামগন্ধ নেই। আরাফাত সোফায় গম্ভীর মুখে বসে আছে। অর্নিলা পাশে এসে বসলো। কি ব্যাপার বলতো, ছেলেপক্ষ কেন আসছে না? আমি কি জানি, আমায় কেন জিজ্ঞেস করছিস? তাই কিছুই জানিস না, আবার হুমকি দিসনি তো? তোকে তো আবার বিশ্বাসী নেই। আরাফাতের চাহনি এবার খানিকটা নড়বড়ে, এদিক ওদিক ফিরে ঠোঁট কামড়ে বলল, না না, আমি কিছু করিনি। সত্যি কি তাই? অবশ্যই তাই। আর ছেলেপক্ষ এলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? তাও বটে। বলে পিছন ফিরল। বাড়ির বড়রা অনেক দুশ্চিন্তা করছে। ফারাজ ভাই সে কখন থেকে ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন লাগছে না। কোথায় গেলেন তিনি? এদিক ফিরে আরাফাতের সাথে চোখাচোখি হতেই আরাফ চোখ সরিয়ে নিল। অর্নিলা তার ঘাড়ে হাত রেখে বলল, বুঝলি, আমার থেকে কিছু লুকানো এত সহজ না। বুড়ি, তুই কিন্তু বেশি বলছিস। কিছুই তো বলিনি এখনো, এবার বলবো। বলে কান টেনে ধরল। এই কি করছিস? তোর বড় ভাইয়ের বউ আমি, সম্পর্কে তোরও বড়। হ্যাঁ, তুই তো বুড়ি। হ্যাঁ, আমার অধিকার আছে। আর যদি কখনো দেখি না ওকে চড় মারতে, তাহলে একদম মামার কাছে গিয়ে বলে দিব, বুঝলি? আরাফাত পরক্ষণে নিশ্চুপ হয়ে গেল, নীরবে মাথা দুলালো। মুস্কি হাসলো অর্নিলা। ফারাজ ভাই ফোন হাতে এগিয়ে এসে বলল, ছেলেরা নাকি আসবে না, তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। ছোট ফুফু মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়িয়ে বললেন, অসুস্থ নাকি অজুহাত? আসবে না তাই বলে এখন অজুহাত দিচ্ছে কেন? সকালে জানিয়ে দিলেই তো হতো। এতক্ষণ ধরে যে বাড়ির মেয়েরা এত কিছু করলো, এসবের কোনো দাম নেই কি গো আপা? এই ছেলে খুঁজলে তুমি? এ কেমন বংশের ছেলে? শাইনুর বেগম তার হাত ধরে থামিয়ে দিয়ে বললেন, আহা আপা, আপনি শান্ত হন না। আর শান্ত? সারাদিনের পরিশ্রম সব জলে গেল। জলে কেন যাবে? বাড়ির লোক কি কম আছে? ফারাজ কবে আসবে কিছু বললো? বড় ফুফু হুট করে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে উঠলেন, আর আসার দরকার নেই। এমন ছেলের কাছে আমি মেয়ে বিয়ে দিব না, কখনোই না। উঠে চলে গেলেন তিনি। অর্নিলা হাতে আপেল নিয়ে তাতে কামড় বসালো। রুদমিলা আর তার বর কথা বলছে। তাই তো, বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে এটা তখনই জানাতো। আসবে সেই বিকেল বেলা, এখন রাত পেরিয়ে গেছে। এতক্ষণে কি সময় হয়নি কথাটা জানানোর? আরো ফোন করে জানতে হচ্ছে। সবকিছুই কেমন যেন অদ্ভুত। ছেলেরা বোধহয় আসতো না। আরাফাতের মধ্যে চট করে উঠে দাঁড়ালো। অর্নিলা মিটিমিটি হেসে ফিসফিস করে বলল, ছাদে আছে। ফারাজ আরাফাতের জায়গা দখল করে বসে পড়ল। অর্নিলা শুধায়, আপনি কিছু করেছেন? আবার ভাই থাকতে আমি কেন? আরাফাত এই কাজও জানে? মাল্টি ট্যালেন্টেড। আচমকা হেসে উঠল দুজন। গম্ভীর এই পরিবেশে দুজনের হাসি দেখে হকচকিয়ে গেল প্রত্যেকে। ছাদের এক কোণে আনিতা দাঁড়িয়ে, চোখের অশ্রু গাল বেয়ে পড়ছে। ঠোঁট চেপে কান্না আটকানোর সর্বোচ্চ চেষ্টা করছে। আরাফাত পাঞ্জাবি পকেট থেকে এক হাত বের করে অনিতার থিতনিতে হাত রাখলো, মৃদু স্বরে বলল, সুন্দর লাগছে। দেখি সরো। আহা, রাগ করলি নাকি? কথা বলবে না তুমি? কাল কি জোরে চড় মারলে আমায়। মারবো না? তুই কেন ঢং করে বলতে গেলি? জানো আমায় দেখতে ছেলে আসবে? কি খুব শখ হয়েছিল নাকি সেজে গুজে ছেলের সামনে যাওয়ার জন্য? আমি মোটেও ঢং করে বলিনি, যেটা সত্যি সেটাই বলেছি। আম্মা বলেছে ছেলে দেখতে আসবে, আমি তো সেটাই বলেছি। আমার কি দোষ বলো? কান্নার আওয়াজ বাড়তে লাগলো। আরাফাত এবার অন্য হাত দিয়ে গাল আঁকড়ে ধরলো, চুমু খেলো ভিজে ঠোঁটটাতে। নিজের ঠোঁট চেটে বলল, তোর ঠোঁট এত নোনতা নোনতা কেন? মানে? ও কেঁদেছিস তো, তাই এমন মনে হচ্ছে। যা, আমার মুখের টেস্ট খারাপ করে দিলি। থাক, তাহলে আর কষ্ট করে চুমু খেও না। সরো, যেতে দাও আমায়। আরে আরে, আমি তো মজা করছিলাম। না, আমি চলেই যাব। কোথায় যাবি? শোন না। বলেই দু হাত দিয়ে জড়িয়ে ধরল। দুজনের রোমাঞ্চকর মুহূর্ত। আচমকা পাশ থেকে ভারী কণ্ঠ ভেসে এলো।
দুজন থতমত খেয়ে তাকালো। স্বয়ং আরিফ হাসান দাঁড়িয়ে, তাকে দেখা মাত্র দুজন নিস্তেজ হয়ে গেল। আরাফাত হাত ছাড়িয়ে নিল। আরিফ হাসান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমরা দুইজনে আমার স্টাডি রুমে এসো। বলা মাত্র চলে গেলেন। রক্তশূন্য চাহনিতে দুজন কপতি দেখছে দুজনকে। আজ কি যে আছে, আর্নিলার ভারী টেনশন হচ্ছে। টেনশনে সে হাতের নখ কামড়াচ্ছে। ফারাজ হাত ছাড়িয়ে নিয়ে বলল, থাম না, এত টেনশন কেন করছিস? করবো না, বড় ফুপু ভেতরে, আপনি জানেন না তিনি কি মারাত্মক। আচ্ছা দেখ না, ব্যাপারটা হ্যান্ডেল হয়ে যেতে পারে। কি করে? ছেলেপক্ষ আজই আসেনি,